আজ তোমাদের যেটা টপিক রয়েছে সেটা হলো সেন্টেন্স ফর্মেশন কিভাবে আমরা করব। আগের দিন তো আমরা দেখেওছি যে কিভাবে করতে হয়, সেই ফর্মেশনের কিছু কিছু জিনিস আমরা জেনেছি। তো আজকে আরেকটা যেটা মেন জিনিস জানবো সেটা হচ্ছে ট্রান্সলেশন, কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। তো এইসব জিনিসগুলো জানার আগেই কিন্তু আগে আমাদেরকে যেটা মেন জিনিস সেটা আগে জানতে হবে। সেটা কি না, আগে আমাদেরকে বাংলাটাকে ঠিকঠাক রাখতে হবে। আমরা যদি ভালোভাবে বাংলারই প্রত্যেকটা টার্মের মানে যদি না জানলাম তাহলে আমরা ইংরেজিতে সেটা কনভার্ট করতে পারবো না। তাই সব থেকে প্রথমে আমাদেরকে কিছু কিছু রুলস ফলো করতে হবে। তো আগের দিন তো আমি তোমাদের বলেওছি যে সেন্টেন্স কীভাবে ফর্ম করা হয়। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ঠিক সেরকমভাবেই পাস্ট, ফিউচার, প্রেজেন্ট এইসব টেন্স নিয়েও তোমাদেরকে বলা হয়েছে। তো দেখো আজকে যেটা মেন কয়েকটা জিনিস আমি তোমাদের দিয়েছি নোটসটাই। ফার্স্টেই দেখো সাম ইম্পর্ট্যান্ট ফ্রেজেস ইউজড ইন সেন্টেন্স। সেন্টেন্সে কী কী ফ্রেজগুলো ইউজ হয়। এই যে এগুলোকে ফ্রেজ বলে, শব্দগুচ্ছ। দেখো আমি বাংলাতেও তোমাদের লিখে দিয়েছি, যাদের প্রবলেম হয়, যাতে তোমাদের প্রবলেম না হয় সেই কারণে লিখে দেওয়া হয়েছে। তো এই যে কিছু কিছু টার্ম রয়েছে দেখো, অবিলম্বে, অ্যাডভান্স, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স আমরা সচরাচর বাংলাতে এই কথাগুলো ইউজ করেই থাকি। অবিলম্বে, অবশেষে, বস্তুত, এই টার্মগুলোর এই মানে অ্যাডভান্স, অবশেষে মিনস অ্যাট লাস্ট, বস্তুত ইনফ্যাক্ট, সংক্ষেপে ইন শর্ট, যে কোনো উপায়ে অ্যাট এনি কস্ট, চিরতরে ফর এভার, প্রসঙ্গক্রমে বাই দ্য ওয়ে, সত্ত্বেও ইন স্পাইট অফ, যখন তখন নাও অ্যান্ড দেন, রাত দিন ডে অ্যান্ড নাইট, ভবিষ্যতে ইন ফিউচার, মনে প্রাণে হার্ট অ্যান্ড সোল, যথাসময়ে ইন টাইম, দিনের পর দিন, ডে আফটার ডে, বারবার, এগেন অ্যান্ড এগেন, জীবন মৃত্যু, লাইফ অ্যান্ড ডেথ, আজকাল, নাও এডেজ, কাগজে কলমে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস, উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস, এখানে সেখানে, সেটা হচ্ছে হিয়ার অ্যান্ড দেয়ার, আর কোনো এক সময় ওয়ান্স আপন এ টাইম। এগুলো কিছু কিছু জিনিস যেগুলো খুব বেশি ইউজ হয় সেগুলোই কিছু কিছু দিয়েছি। এর থেকে অনেক বেশি ফ্রেজ রয়েছে, সেগুলো তোমরা যখন ট্রান্সলেশন করবে না, যখন তোমরা জানবে, শিখবে, যখন এক্সিকিউট করবে লেখায়, তখন তোমরা অটোমেটিক জেনে যাবে এই মেন জিনিসগুলো বেশি ইউজ হয়। সেই কারণে এগুলো কয়েকটা দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য, সেন্টেন্স ফর্ম করতে তোমাদের সুবিধা হবে। তবুও পুরনো জিনিস একটু ঝালিয়ে নিই, যেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো কোনো সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে যখন কনভার্ট করব তখন কিন্তু টেন্সটা কিন্তু মানতে হবে। বাংলার ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা সচরাচর যে কথাবার্তাগুলো বলি সেগুলো অত আমরা নিয়ম মেনে কথা বলি না। তো যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, স্পিকিং যখন আমরা ইংরেজিতে বলবো সেটার ক্ষেত্রে অতটা গ্রামার পোর্শনটা অতটা দেখা হয় না, কিন্তু যখন আমরা লিখব, যখন আমরা সেই জিনিসটাকে নিয়ে জানবো, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, সিম্পল প্রেজেন্ট, একই জিনিস জানো। তো আমি এখানে দেখো একটু বোল্ড হরফে করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সিম্পল প্রেজেন্ট অর ফিউচার, সরি পাস্ট অর পাস্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট, এই মোটা হরফে যেগুলো লেখা আছে সেগুলো পাস্টের ক্ষেত্রে ইউজ করা হবে। ঠিক আছে, তো মেইনলি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের যে ফাংশন সেটা তোমরা জানো, তবু এবার লিখে নিয়েছি। সাবজেক্ট, দেন হচ্ছে মেন ভার্ব। প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে কি হচ্ছে পাস্ট ফর্ম অফ মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। ওকে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি তোমরা জানো, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউ যেটা চলে যাচ্ছে সেটাকে আমরা কন্টিনিউয়াস বলি। তাহলে প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট হবে, তারপর বি ভার্ব হবে। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব কী কী হতে পারে না, অ্যাম, ইজ অর আর। ঠিক আছে, এটার ক্ষেত্রে যেমন সিম্পল ফাংশন, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কি ছিল যে মেন ভার্ব, মেন ভার্ব বলতে অ্যাকচুয়ালি প্রেজেন্ট ফর্মটাকেই বোঝায়। আর পাস্টের জন্য কি না, পাস্টের জন্য ছিল পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। দেন কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি না, এই প্রেজেন্টের ক্ষেত্রে দেখো অ্যাম ইজ আর বসছে, দেন হচ্ছে
পাস্টের ক্ষেত্রে হবে ওয়াজ ওয়্যার, এই বি ভার্বটারই পাস্ট ফর্ম। ঠিক আছে, তারপরে কি হবে, যেটা মেইন ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ হবে, দেন হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই যে পাস্ট লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, এটা হচ্ছে পাস্ট ফর্ম হবে। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সিম্পল তোমার পাস্ট আর প্রেজেন্টের যে ফর্মগুলো রয়েছে না, ইনডিফিনাইট কি, কন্টিনিউয়াস কি বলো, পারফেক্ট কি বলো, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলো, এগুলো খুব বেশি ফারাক নেই, শুধুমাত্র এই ফাংশন, এই মাঝের এই পোর্শনটাতেই শুধুমাত্র একটু চেঞ্জেসগুলো থাকবে। দেন আসছি সেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্টের ব্যাপারটাও তোমরা কিন্তু অলরেডি জানো। পারফেক্টের মানে কি না, যেটা সবেমাত্র ঘটেছে, সবেমাত্র ঘটলো বা ঘটেছিল। পাস্টে যখন আমরা থাকবো, পাস্ট পারফেক্ট যখন আমরা দেখব, তখন কি না পাস্টের মধ্যে কোনো একটা ঘটনা সবেমাত্র ঘটেছিল। ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা পারফেক্ট বলবো। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট যেটা আছে সেটাতে হবে সাবজেক্ট, দেন হচ্ছে হ্যাভ হ্যাজ। এই জিনিসগুলোকে রিপিট করার এটাই কারণ যাতে তোমরা ভালো করে রপ্ত করতে পারো। এই ফর্মেশনগুলো, এই যে ফাংশনগুলো আছে না ফর্মেশনের, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে পাস্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে কি হবে বলো নিজেরা, পাস্টের ক্ষেত্রে হবে হ্যাড, হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড হয়ে যাবে, যেহেতু হ্যাভ হ্যাজটা প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মেরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ। দুটোর ক্ষেত্রেই হ্যাভের পরেও, হ্যাভের জন্যও হ্যাড বসে, হ্যাজের ক্ষেত্রেও হ্যাড বসে। দেন হচ্ছে থার্ড ফর্ম অফ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ 3 নম্বর যে ফর্মটা থাকে, একটা ভার্বের 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে নর্মাল বা প্রেজেন্ট ফর্ম, দেন পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল। ঠিক সেরকম থার্ড ফর্ম, ওটা পাস্ট পার্টিসিপল ফর্মটাকে অনেক সময় থার্ড ফর্ম বলা হয়, তো সেক্ষেত্রে আমরা থার্ড ফর্মটাকে ইউজ করবো পারফেক্টের ক্ষেত্রে। দেন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে না, পারফেক্টও থাকবে আর কন্টিনিউয়াসও থাকবে। তাই সেক্ষেত্রে আমরা দেখো এখানে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ অলরেডি তোমরা নোটিস করেছো আগের যে ক্লাসগুলো ছিল। পাস্টের ক্ষেত্রে কি হবে, পাস্টের ক্ষেত্রে দেখো হ্যাড বসেছে, এখানে যদি পাস্ট হয় পাস্টের জন্য হ্যাড বসবে, যেটা অলরেডি আগের ক্ষেত্রে বললাম। দেন কি হবে, একটা নতুন টার্ম, সেটা হচ্ছে বিন ইউজ হবে আইএনজি যোগ হওয়ার আগে, তারপর মেন ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট। সিম্পল ফিউচার আর ফিউচার ইনডিফিনাইট এটাই মেনলি ইউজ হয়, ওই কারণে শুধু এটাই দেওয়া হয়েছে। এটা কি শ্যাল উইল, আই এর ক্ষেত্রে সাধারণত শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রেই উইল বসে। তো এই হচ্ছে আমাদের জিনিস, এগুলোই হচ্ছে আমাদের রুল, এগুলোকে মেনে আমরা এবার ফর্ম করব। আমি তোমাদেরকে কয়েকটা বাংলা বাক্য দিয়েছি, সেন্টেন্স দিয়েছি, সেটাকে আমরা এবার ট্রান্সলেট করব। ওকে, এবার আরেকটা কথা তোমাদের বলে দিই, সেন্টেন্স আমরা অনেক রকমের জানতাম, যে তোমার যেটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই জিনিসগুলো আমরা পড়েছি। এবার তোমাদের আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, কোনো সেন্টেন্সের ধরন অনুযায়ী, ধরন বলতে সেটা ইতিবাচক না নাতিবাচক, এই জিনিসকে যদি আমরা ডিফাইন করতে যাই, তখন কিন্তু শব্দ যেটা বাক্য হচ্ছে সেটা 3 রকম বলা যেতে পারে, মেইনলি 2 রকম। মেইনলি কেন বলছি, কারণ ইতি অথবা নাতি, অর্থাৎ কি মানে হ্যাঁবাচক অথবা নাবাচক। ঠিক আছে, তো হ্যাঁবাচক শব্দকে আমরা অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইতিবাচক, অর্থাৎ আমরা যখন সম্মতি দিচ্ছি কোনো একটা কাজে, অর্থাৎ কোনো কিছু না সূচক কোনো কথা নেই যেখানে, সেটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো। আর নেগেটিভ সেন্টেন্স তো তোমরা জানো, যেটা না বোঝায় যেসব সেন্টেন্সগুলো। আর আরেকটা যেটা সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই 3টা খুব মেনলি খুব ইম্পর্টেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সও তোমরা জানো, যেটা প্রশ্নবোধায়, প্রশ্নবোধক কোনো শব্দ থাকে বা বাক্য বোঝায়, তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। নেগেটিভ সেন্টেন্স জানো, নাবাচক, যেটা বললাম অলরেডি। দেখো প্রথমে যেটা ট্রান্সলেশন দিয়েছি আমি তোমাদের, সেটা কি না, আকাশে মেঘেরা ভেসে বেড়ায়। এখানে তোমরা বলো তো যে এখানে সাবজেক্ট কোনটা, বলো। আকাশে মেঘেরা ভেসে বেড়ায়। এখানে দেখো, যখনই তোমরা কোনো একটা বাক্যের মধ্য থেকে কর্তাকে খুঁজে বার করতে চাইবে, বা কর্তা বা যে কাজটা করছে, একটা সাবজেক্ট যখন খুঁজে বার করতে চাইবে, তখনই কিন্তু কে, কি, এইসব দিয়ে প্রশ্ন করবে। এখানে কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি,
আকাশে মেঘেরা ভেসে বেড়ায়। এখানে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে বা কারা, ঠিক আছে, কে অবলিক কারা, ঠিক আছে, কে অবলিক কারা দিয়ে যখন আমরা প্রশ্ন করবো যে কারা ভেসে বেড়ায় আকাশে, কোথায় ভেসে বেড়ায়, মানে কে মেনলি আমরা যখন সাবজেক্টটা ডিফাইন করবো তখন আমরা কে অথবা কারা দিয়ে আমরা প্রশ্ন করবো। তখন উত্তর কি আসছে না মেঘেরা। তাহলে তোমরা একটু যারা রয়েছো তারা খাতায় নোট ডাউন করো যে আকাশে মেঘেরা ভেসে বেড়ায়, এই বাক্যটা থেকে আমরা কে বা কারা দিয়ে যখন প্রশ্ন করবো তখন আনসার কিন্তু মেঘেরা আসবে। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি যে এখানে সাবজেক্টটা কি না মেঘেরা। তো মেঘের ইংরাজি কি ক্লাউড, ঠিক আছে, তো ক্লাউডস মেঘেরা বলেছে, প্লুরাল নাম্বারে বলেছে, ঠিক আছে, তাহলে ক্লাউডস। তাহলে শুধু ক্লাউডস আমরা ইউজ করতে পারি না, আমরা কি ইউজ করব, দ্য ক্লাউডস, ঠিক আছে। তো দ্য ক্লাউডস লেখো। এবার হচ্ছে আমরা দেখব যে কি টেন্সে রয়েছে। আকাশে মেঘেরা ভেসে বেড়ায়, অ্যাজ ইউজুয়াল ভেসে বেড়ায়। এখন বেড়াচ্ছে এটাও বলিনি, বেড়াতো সেটাও বলিনি, বেড়াতে এখনও চলে যাচ্ছে এরকম কোনো কন্টিনিউভাবেও কিছু বলছি না, অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক একটা কথা সেটা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে। আকাশে মেঘেরা ভেসে বেড়ায়, একটা সিম্পল সে প্রেজেন্ট বোঝা যাচ্ছে, সিম্পল প্রেজেন্ট, আমরা খাই আমরা যাই এরকম টাইপেরই একটা কথা। তো এটাকে সিম্পল প্রেজেন্ট আমরা বলতেই পারি। তাহলে কি হচ্ছে না দ্য ক্লাউডস, এবার ক্লাউডসের পর কি বসবে, ভেসে বেড়ানোর ইংরাজি হচ্ছে ফ্লোট, FLOAT, ঠিক আছে। এবার একটা কথা বলি, এখানে আছে কি মেঘেরা, দ্য ক্লাউডস হচ্ছে প্লুরাল নাম্বারে আছে, তাই এখানে কিন্তু কোনো এস বা ইএস ভার্বের শেষে যোগ হবে না, ঠিক আছে। তাহলে লেখো দ্য ক্লাউডস ফ্লোট অন দ্য স্কাই, ঠিক আছে, বা ইন দ্য স্কাই, দ্য ক্লাউডস ফ্লোটস ইন দ্য স্কাই, ওকে। এটা তাহলে কি হচ্ছে না সিম্পল প্রেজেন্ট, বোঝা গেল। দেন শেষে পরেরটা আসছি, সে প্রতিদিন স্কুলে যায় না। এটা প্রথমেই আমরা বুঝে যাচ্ছি এটা একটা নর্মাল সেন্টেন্স, মানে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নয়, এটা একটা সাধারণ কথা বোঝাচ্ছে, আকাশে মেঘেরা ভেসে বেড়ায় মতোই একটা শব্দ, কিন্তু এখানে কি একটা না বাচক শব্দ আছে, দেখো স্কুলে যায় না, তাই না, তাই এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে আমরা প্রথমেই দেখব, এখানে আমরা কি বলেছিলাম যে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে, এখানে তো আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি কে কারা দিয়ে প্রশ্ন করার আগেই আমরা দেখতে পাচ্ছি সে প্রতিদিন স্কুলে যায় না, তার মানে এখানে কি কর্তা না সে, সে হি অবলিক সি যা হোক তোমরা দেবে, সে প্রতিদিন স্কুলে যায় না। তাহলে কি হবে, যখন আমরা নাতিবাচক বা নেগেটিভ কোনো সেন্টেন্স বলবো তখন আমরা সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব আনবো আলাদা, বাইরের থেকে একটা বি ভার্ব আনতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এখানে যখন নাবাচক বলবো তখন ডি ডু ডাজ ডিড এই কথাগুলো আমরা ইউজ করি বেশি। তো সে তার মানে এটা তো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, আমরা যেহেতু সেই আছে তাই আমরা সেখানে ডাজ ইউজ করব, ঠিক আছে, ডাজ নট গো টু স্কুল এভরিডে, ঠিক আছে, হি ডাজ নট গো টু স্কুল এভরিডে, প্রতিদিন সে স্কুলে যায় না, হচ্ছে। এবার থার্ড ওয়ান যেটা আসবো সেটা হচ্ছে রিমি গান গাইছে, ঠিক আছে, রিমি গান গাইছে। এখানে দেখো রিমি যে গানটা গাইছে সে কিন্তু কন্টিনিউ করছে, গাইতেছে, সেটাকে আমরা শর্টে বলে দিচ্ছি, আমরা যেটা চলতি গদা বাংলায় বলি চলতি ভাষায়, সেটা হচ্ছে গাইছে, তার মানে কি এখনও সে কন্টিনিউ করছে, তো আমরা অ্যাজ ইউজুয়াল বলতেই পারি। তো এখানে রিমি হচ্ছে তোমার যেটা সাবজেক্ট সেটা রিমি, তাহলে রিমি গান গাইছে, রিমি কি হবে, রিমির পর কি বসবে, যেটা টেন্সের ক্ষেত্রে বলেছিলাম এটা গাইছে, তার মানে এখন সে গাইছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে নিয়মটা কি বলেছিলাম, একটা অ্যামিজার বসবে, তাহলে অ্যামিজার যদি হয় তাহলে রিমির ক্ষেত্রে অ্যামিজার মনে কোনটা প্রযোজ্য, রিমির ক্ষেত্রে অ্যাম হবে না, ওটা শুধু আয়ের ক্ষেত্রেই হয়, ইজও হবে না, রিমি ইজ হবে, সরি
রিমির ক্ষেত্রে ইজ ডাই হবে, আটটা হবে না, আটটা বহু বচনের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে রিমি ইজ সিঙ্গিং। সিঙ্গিংয়ের পর সং দিতেও পারো, নাও দিতে পারো। সিঙ্গিং বলতেই গান গাওয়াটাকেই বোঝায়, তো বলতেই পারো রিমি ইজ সিঙ্গিং সং অথবা রিমি ইজ সিঙ্গিং। ওকে, দেন আসছি 4-এ। দাদা আগামীকাল বাড়ি ফিরবে। ঠিক আছে, এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে। দেখো ফিরবে, এখনও সে ফেরেনি, এটা একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি টেন্স? প্রথমে আমরা একটা টেন্সটা দেখে নেবো। যখনই আমরা বাংলা যে কথাগুলো আমরা বলছি না, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল বলি বা কোনো একটা ট্রান্সলেট যখন আমরা করব, তখন আগে আমরা বাক্যটাকে দেখে নেবো যে এটা কি টেন্স হতে পারে এবং সাবজেক্টটা কী। তো এখানে হচ্ছে সাবজেক্টটা দাদা, পরিষ্কার বোঝাই যাচ্ছে দাদা সাবজেক্ট। দাদা ফিরবে, এখনও সে ফেরেনি, এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে, তাই তো? তাহলে ফিউচার সেন্টেন্সের ক্ষেত্রে কী ফর্মটা বলেছিলাম? সাবজেক্ট দাদা। ঠিক আছে, সেখানে তোমরা মাই এল্ডার ব্রাদার, আমার দাদাও করতে পারো, বা এল্ডার ব্রাদার বলতেও পারো। শ্যাল বা উইলের মধ্যে কি বসবে? না উইল বসবে। মাই এল্ডার ব্রাদার বা এল্ডার ব্রাদার উইল বাড়ি ফিরবে, রিটার্ন হোম। তারপর অবজেক্ট, অবজেক্ট বলতে আগামীকালটা এখানে অবজেক্ট হচ্ছে, এটা কি হবে? টুমরো। ঠিক আছে, তাহলে কি হবে? এল্ডার ব্রাদার উইল রিটার্ন হোম, বাড়ি ফিরবে, রিটার্ন হোম টুমরো। ওকে, তারপরে যেটা আছে আমি কাজটা করলাম। দেখো এই রকম শব্দের ক্ষেত্রেই আমাদের কিন্তু অনেক ভুলটা একটু বেশি হয়। ঠিক আছে, এই যে বাক্যগুলো আছে না, আমি কাজটা করলাম, আমি গেলাম, আমি খেলাম, এই শব্দগুলোর ক্ষেত্রে আমাদের একটু বেশি কনফিউজড হয়ে যায়। তো কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তোমরা আগে এটা দেখো যে কাজটা কীভাবে সম্পন্ন হচ্ছে এবং কোথায় হচ্ছে, কী পরিস্থিতি হচ্ছে। আমি কাজটা করলাম, দ্যাট মিনস এটা বুঝতেই পারা যাচ্ছে এটা একটা প্রেজেন্ট টেন্স। আমি কাজটা করলাম, তোমরা নিজেদের ক্ষেত্রে ভাবো, তোমরা যখন বলবে আমি কাজটা করলাম, তখন তোমরা প্রেজেন্টে রয়েছো। ঠিক আছে, এটা প্রেজেন্ট বোঝাই যাচ্ছে। কাজটা করলাম, জাস্ট কমপ্লিট করলাম, মানে এটা খুব বেশি পাস্ট এখনও হয়নি। পাস্ট মানে কি, যেটা ঘটে যায় সেটাকে আমরা পাস্ট বলি, কিন্তু এই কাজটা আমি সবে মাত্র করলাম, তার মানে এটা কি? এটা এই জাস্ট কমপ্লিট হলো, মানে এখনও পাস্ট পুরোপুরি হয়নি। তাই সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে কি এটা কী টেন্স হচ্ছে? না প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে এখানে কি, কে কাজটা করলো? এখানে আমিটা সাবজেক্ট হচ্ছে, তাহলে আই। ওকে, আয়ের পর এবার কি বসাবো? তখন আমাদেরকে আবার ভাবতে হবে যে পারফেক্টের নিয়মটা কী ছিল। পারফেক্টের নিয়মটা কী ছিল মনে আছে? দেখো পারফেক্টের নিয়মটা কী ছিল। পারফেক্টের নিয়মটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট, ওটা বললাম। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ অ্যাজ বসে। তাহলে এখানে আমরা এই রুল ফলো করব আর এখানে পুট করব। ঠিক আছে, তাহলে আমি কাজটা করলাম, আয়ের পর হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা বসে? হ্যাভ বসে। আই হ্যাভ, তারপরে কাজ করা মানে ডু, ডিড, ডান। তাহলে যেহেতু হ্যাভ বসেছে, আয়ের পর হ্যাভ বসবে, হ্যাভ বসুক, হ্যাজ বসুক, হ্যাড বসুক, যাই বসুক না কেন, ভার্বের সবসময় থার্ড ফর্মটা হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মটা হবে। তো পাস্ট পার্টিসিপাল ফর্ম যদি হয় তাহলে ডু, ডিড, ডান, ডানটা হবে। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হয়েছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। লিখে নাও, ব্যাস কমপ্লিট। এবার দেখ, অমরবাবু 2 ঘন্টা ধরে মহাভারত পড়ছেন। এখানে এটা কি শব্দ হচ্ছে? এটা কি ধরনের বাক্য হচ্ছে? 2 ঘন্টা ধরে মহাভারত পড়ছেন, পড়িতেছেন, সেটাকেই আমরা শর্ট ভাষায় বাংলা করে সেটাতে বলি পড়ছেন। পড়ছেন বলতেই আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা কন্টিনিউ হচ্ছে, তো এটাকে আমরা কন্টিনিউয়াস বলতেই পারি। ঠিক আছে, 2 ঘন্টা যদি মেনশন না করা থাকতো, এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? অমলবাবু 2 ঘন্টা ধরে মহাভারত পড়ছেন, মানে এখনও উনি পড়ে চলেছেন। তাহলে এটা কি টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে,
তাহলে লেখো এখানে কে পড়ছেন না অমলবাবু পড়ছেন, এখানে সাবজেক্ট অমলবাবু, অমলবাবু লিখলাম। এবার উনি পড়ছেন, অমলবাবুর পরে কি বসবে, হ্যাভ হ্যাজের বদলে হ্যাজ বসবে। দেখো এটা কি টেন্স হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। দেন অমলবাবু বসলো সাবজেক্ট হিসাবে, তারপর কি হবে, অমলবাবুর পরে কি বসবে, হ্যাভ হ্যাজের বদলে হ্যাভ হ্যাজের মানে হ্যাভ হ্যাজের কোনটা বসবে, হ্যাজ বসবে। অমলবাবু হ্যাজ, তারপরে বিনটা মাস্ট বসবেই, বিনটা তো বসবেই, হ্যাভ হ্যাজ যাই হোক না কেন বিনটা বসবে। সেখানে তাহলে আমরা বিনটাকে বসাচ্ছি। তারপরে পড়ছেন, মহাভারত পড়ছেন, তাহলে রিডটা হচ্ছে মেন পড়া, মেন ভার্ব, রিডের সাথে আইএনজি যোগ হচ্ছে রিডিং। এবার বলবো মহাভারত, এটা দেখো এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ, তাই না? এটা মহাভারতের বদলে যদি বাইবেল থাকতো, যদি কোরআন থাকতো বা গ্রন্থ সাহেব থাকতো, যা খুশি হতে পারে, তাই না? যে কোনো ধর্মগ্রন্থ, ওগুলো একটা করে পবিত্র ধর্মগ্রন্থ, তো প্রত্যেকটা ধর্মের থাকে। তো এই ধর্মগ্রন্থগুলো বলার আগে যখন আমরা লিখব, তখন তার আগে কিন্তু দি কথাটা লিখব, ঠিক আছে? তো এখানে মহাভারত আছে, তাহলে কি লিখবো আমরা না, রিডিংয়ের পর লিখবো দ্য মহাভারত। মহাভারত যখন লিখবো, মহাভারতের এমটা কিন্তু অবশ্যই বড় হাতের করব, ঠিক আছে? এগুলো তো পবিত্র ধর্মগ্রন্থ, এগুলো যখনই হবে মাস্ট প্রথমে তো দি বসবেই, তারপরে যেটা আমরা লিখবো সেটা কিন্তু অবশ্যই প্রথম যে লেটার থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার করতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, মোটপাট কি হলো পুরোটা, অমলবাবু হ্যাজ বিন রিডিং দ্য মহাভারত ফর 2 আওয়ার্স, ঠিক আছে? 2 ঘন্টা ধরে। সেটা যদি 1 ঘন্টা হতো 1 আওয়ার্স হতো, 1 আওয়ার ফর 1 আওয়ার। যদি 3 ঘন্টা হতো তাহলে 3 আওয়ার্স হতো। ঠিক সেরকমভাবে আমরা বলবো, এরকমভাবে কথাগুলো আমরা বলবো। দেন যেটা আসছি, মিতু বইটা খুঁজে পায়নি। এটা দেখো, এটা একটা নাবাচক শব্দ, নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে কি হবে, এখানে যদি আমরা কি বা কারা দিয়ে প্রশ্ন করি, এখানে মিতু আসছে, তো মিতু সাবজেক্ট পরিষ্কার বোঝাই যাচ্ছে, মিতু বইটা খুঁজে পায়নি। তাহলে এটা কি হবে, পাচ্ছে না, মানে পেত না, এরকম কোনো কথা হয়নি। এটা আমরা অন্যরকমভাবেও আমরা বলতে পারি, এটা পাইনি আমরা প্রেজেন্ট ফর্মেও সিম্পলভাবেও বলতে পারি। মিতু ডাজ নট ফাইন্ড দ্য বুক এটাও লিখতে পারি, আবার পাইনি ডিড নটও বলতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে, মিতু ডিড নট ফাইন্ড দ্য বুক, অথবা মিতু ডাজ নট ফাইন্ড দ্য বুক। কেন ডাজ নট না, মিতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তাই দুয়ের পর ইএসটা যোগ হচ্ছে, আদারওয়াইজ এটা কিন্তু আমরা দুভাবেই ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো তারপরে যেটা আছে, আমি কাজটা করেছিলাম, এটা ঘাবড়ে যায় আমরা। এই একই জিনিস দেখো, 5-এ যেটা আমরা করেছি সেই রকম টাইপেরই একই কথা, একই রকমেরই কথা, শুধুমাত্র আমরা আর একটু অন্যরকমভাবে করছি। এই জিনিসগুলোতে বেশি গুলিয়ে যাই। কেন গুলিয়ে যাই না, করেছিলাম, এটা দেখো করলাম বললাম, মানে এই সবেমাত্র করলাম, আর এটা কি করেছিলাম, এটা পাস্ট পরিষ্কার বোঝাচ্ছে, এবং পাস্টের কোন ফর্মটা হবে। এবার তোমরা ধরো তোমরা পাস্টের মধ্যে রয়েছ, পাস্টের মধ্যে কোনো একটা সময় সেটা ঘটেছিল, ঠিক আছে? তাই এটা কিন্তু, এটা যেমন করলাম বলতে আমরা কি বুঝি, যে সবেমাত্র কমপ্লিট হলো, তাই এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলেছিলাম। এটা কি, কাজটা করেছিলাম, এটা করলাম আর এটা করেছিলাম, করতাম কিন্তু বলিনি। করতাম যদি হতো তাহলে কিন্তু সিম্পল পাস্ট হতো। এটা কেন পাস্ট পারফেক্ট হচ্ছে না, করেছিলাম ভবিষ্যৎ, অতীতে কোনো একটা টাইমে আমি করেছিলাম, সেটা অতীতেই কমপ্লিট হয়ে গেছিলো। অতীতটা এতদূর পর্যন্ত গড়ায়নি যে সেটাকে আমরা শুধু অতীত বলবো, অতীতেরই কোনো একটা টাইমে কোনো একটা টার্মে সেটা ঘটেছিল, অতীতেই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট হচ্ছে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে নিয়মটা কী ছিল,
আয়ের পরে এটা যেমন বলেছিলাম আয়ের পরে হ্যাভ বসবে, সেখানে এখানে কি হবে, এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে আয়ের পরে হ্যাড বসে যাবে। ঠিক আছে, তাহলে হ্যাড করেছিলাম, তাহলে তো আমরা অলরেডি জানি হ্যাভ হ্যাজ হ্যাড যাই বসুক না কেন পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে মেন ভার্বের। তাহলে ডান দ্য ওয়ার্ক হয়েছে, বোঝা গেছে। এটাতে কিন্তু খুব বেশি ভুল হয়, এই জিনিসগুলো একটু মানে খুব কেয়ারফুলি এগুলোকে একটু চর্চা করিস, নাহলে খুব প্রবলেম হবে। এই দুটো জিনিসে খুব গোলমাল হয়, আমরা ঠিকমতো বুঝেই উঠতে পারি না যে এটা কোন টেন্স, তারপর ট্রান্সলেট করে দিই, ট্রান্সলেট করতে পুরোটাই গোলমাল হয়ে যায়, ঘেটে হয়ে যায়, একদম ঘেটে ঘ হয়ে যায়। তো যাই হোক, এবার দেখ যেটা আছে, ছেলেরা প্রতিদিন বিকেলে মাঠে ফুটবল খেলতো, খেলতো খেলতেছিল খেলেছিল এটাও বলিনি, খেলতো। এবার এই জিনিসটা একটু বলতে গেলে আমরা বলবো, দেখ এটা হচ্ছে একটা এটা অতীতের একটা অভ্যাস বলতে পারি, খেলতো, এটা আমরা ইউজ করতে পারি, বাট দরকার নেই, এটা একটা সিম্পলভাবেই বলাটাই ভালো। এটা সিম্পল আমরা পাস্ট বলতেই পারি, ঠিক আছে। তাহলে কি হবে, দ্য বয়েজ প্লেড ফুটবল ইন এভরি আফটারনুন হয়েছে। ছেলেরা দ্য বয়েজ খেলতো, প্লেড, ঠিক আছে, একদম প্লেডই হয়ে যাবে। সিম্পল পাস্টের ক্ষেত্রে নিয়মটা দেখ, মেন ভার্ব অর্থ সিম্পলের ক্ষেত্রে আর পাস্টের ক্ষেত্রে কি পাস্ট ফর্ম অফ মেন ভার্ব, ঠিক আছে। তাহলে পাস্ট ফর্মটা সিম্পল বসে যাবে। আর ছেলেরা প্রতিদিন এখানে বিকেলে মাঠে ফুটবল খেলতো যেটা আছে, প্লেড, ঠিক আছে, যেটা ফুটবল খেলা সেটাকে আমরা খেলাটাকে বলবো, খেলাটা যেহেতু মেন ভার্ব তাহলে প্লেড ফুটবল, ফুটবল বলা আছে যখন আমরা বলবো, ফুটবল হোক ক্রিকেট হোক যাই হোক না কেন লিখে নেব, প্লেড ফুটবল ইন এভরি আফটারনুন, এভরিডে বলবো না, কারণ প্রতি বিকেলবেলায় বলা আছে, প্রতি বিকেলবেলাটা বা প্রতিদিন বিকেলবেলাটাকে আমরা শর্টে করতেও পারি, এভরি আফটারনুন বললে একবারে সব কথাটাই মিটে যায়। তো এভরি আফটারনুন হয়েছে। দেন দেখ যেটা আছে, রাম ওখানে প্রতিদিন যায় না, এটা না আছে, তার মানে কি, এটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে কে যায় না, না রাম যায় না, রাম যায় না তার মানে কি, সেটা প্রেজেন্ট বোঝাচ্ছে, বর্তমান বোঝাচ্ছে না। তাহলে কি হবে, রামের পর কি বসবে, প্রেজেন্ট, যদি প্রেজেন্ট বোঝায় অথচ না বাচক আসে তখন ডু ডিড ডান ডাস এই কথাগুলো আমরা ইউজ করি, ডু বা ডাস, পাস্টের ক্ষেত্রে ডিড, এই কথাগুলো আমরা ইউজ করি। তাহলে রাম ওখানে যায় না, প্রেজেন্ট টেন্স বুঝতেই পারা যাচ্ছে, তো রামের পরে তো ডু হয় না, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার না, বা তাই ডাস হবে। রাম ডাজ নট, যায় না, তার মানে কি, ডাজ নট হচ্ছে গো দেয়ার, ঠিক আছে, বোঝা গেল। দেখ এবার কি আছে, এখন বৃষ্টি পড়ছে, তো এটা বুঝতেই পারা যাচ্ছে যেটা কন্টিনিউয়াস হচ্ছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না। তো তাহলে কি হবে, এখন বৃষ্টি পড়ছেটা কি হবে বল, এখানে কে পড়ছে, বৃষ্টি পড়ছে, এখানে আলাদা করে আমাদেরকে একটা সাবজেক্ট আনতে হবে, সেটা বৃষ্টি পড়া। তো বৃষ্টি পড়ার একটা ইংলিশ টার্ম যেটা ভার্ব সেটা হচ্ছে রেনিং, তো ওটার জন্য আমাদেরকে এখানে এই সব ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদেরকে বাইরে থেকে একটা সাবজেক্ট আনতে হয়। তো এখানে আমরা বলবো ইট ইজ রেনিং, RAINING, ওকে। এখন বৃষ্টি পড়ছে, সেটার কি হবে, ইংলিশ ট্রান্সলেট ইট ইজ রেনিং। নাও, এখন যেহেতু বলা আছে তো নাও কথাটা আমরা অ্যাড করে দেবো, ইট ইজ রেনিং নাও। তারপরে কি আছে, তারা 2 বছর ধরে কাজটা করছিল, 2 বছর ধরে, দেখ টাইম মেনশন করা আছে, তাই না, টাইম মেনশন করা আছে অথচ করছিল বলেছে, করছিল তার মানে একটা কন্টিনিউ কোনো কাজ একটা হচ্ছিল, প্লাস একটা সময় মেনশন করে দেওয়া আছে, তার মানে কি, করছিলতে দিয়ে আমরা বুঝতেই পারছি এটা পাস্ট,
তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে বল, দে হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years, তাই তো 2 বছর বলেছে 2 years। তাহলে কি হবে দে তারা করছিল 2 বছর ধরে কাজটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাতে গুলিয়ে যাবি না একদম। পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে সাবজেক্টের পর হ্যাড বসবে, তারা যেহেতু আছে দে হ্যাড বিন বসছে, তারপরে করেছিল ডুইং, ডুটা হচ্ছে মেন ভার্ব, আর আইএনজিটা তার সাথে বসছে ডুইং দ্য ওয়ার্ক, অবজেক্ট পড়ে যাচ্ছে দ্য ওয়ার্ক ফর 2 years। ওকে, দেখ তারপরে কি আছে, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। তো এখানে এই সমস্ত কথাবার্তাগুলো এবারে নতুন করে শুরু করছি, কারণ এবার এই যে সব থেকে প্রথমে তোদেরকে গল্প শব্দগুচ্ছ কিছু কিছু দিয়েছিলাম, একটা লিস্ট দিয়েছিলাম ইম্পর্টেন্ট, যেগুলো প্রায়শই আমরা ইউজ করে থাকি সেন্টেন্সের মধ্যে। তো এই সব দিয়ে আমি একটু অ্যাপ্লিকেশন দিয়েছি, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। এখানে কি হবে আমি তোমাকে, তার মানে কাজটা কে করবে, মনে রাখার কাজটা বা যে কোনো কাজ হোক সেটা আমি করব, তাহলে রাখবো দ্যাট মিনস এটা ফিউচার টেন্স, তাই তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে চিন্তাভাবনা নিয়ে আমি কথাটা বলছি। তাহলে কি হবে আয়ের পর কি বসবে, আয়ের পর অবশ্যই শ্যাল বসে, আই উই এইসবের ক্ষেত্রে শ্যাল বসে। তাহলে দেখ আই শ্যাল মনে রাখা, কিপ ইউ ইন মাই মাইন্ড বা ইন মাইন্ড ফর এভার কেন, সারা জীবন। দেখ সারা জীবনের শব্দগুচ্ছের জায়গায় যা মেবি আছে সারা জীবন, এই যে চিরতরে বা সারা জীবন ফর এভার। ওকে, তাহলে কি হবে বল, আই শ্যাল কিপ ইউ ইন মাইন্ড ফর এভার। এই কিছু কিছু টার্ম আমরা এবার পাবো, দেখবি এরকম ভালো লাগবে, ট্রান্সলেট করতে তোদের ভালো লাগবে। দেখ তারপরে কি আছে, কোনো এক সময়ে সেখানে একটা জঙ্গল ছিল, কোনো একটা সময় সেখানে একটা জঙ্গল ছিল, এই সমস্ত কথাবার্তার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, কোনো এক সময়ে। দেখ ভালো করে বোঝ কথাটা, এটা কিন্তু ওই ফ্রেজের মধ্যে পড়ছে, দেখ ফ্রেজের মধ্যে কিন্তু এই টার্মটা ছিল কোনো এক সময়ে, তাই না। দেখ তাহলে কি লিখবো আমরা, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, সেটা হয়ে গেল, এটা আমরা লিখলাম, এতটা পর্যন্ত আমাদের হয়ে গেল। সেখানে একটা জঙ্গল ছিল, ছিল দ্যাট মিনস এটা পাস্ট বোঝাচ্ছে, তাই তো, এটা সিম্পল পাস্ট বোঝাচ্ছে। তাহলে কি হবে সেখানে, তাহলে দেয়ার ওয়াজ এ জঙ্গল। ওকে, তাহলে কি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ জঙ্গল বা ফরেস্ট বলবো না এই কারণে, ফরেস্টটা একদম পরিকল্পিত একটা জঙ্গল বোঝাতে তখন আমরা ফরেস্ট কথাটা ইউজ করি, কিন্তু এক্ষেত্রে জঙ্গল বলাটাই ভালো, তো ওটাতে কোনো ফারাক নেই। এই যে আগের দিন আরেকটা কথা তোমাদেরকে বললাম না, এই যে ইন দ্য গ্রাউন্ড, এই যে মাঠে খেলতো, মাঠের কথাটা বোধহয় মিস করে গেছি, ইন দ্য গ্রাউন্ড বলতে পারি, ইন দ্য ফিল্ডও বলতে পারি, তো ফিল্ডের থেকে গ্রাউন্ড বলাটাই মনে হয় বেশি শ্রেয়। এই কথাটা সত্যিই ভুলে গেছি, আমার খেয়াল ছিল না তাই বলা হয়নি। আমরা পুরো বাক্যটার শেষে যখন মাঠে কথাটা অ্যাড করব, ইন দ্য গ্রাউন্ড কথাটাই বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হয়। তো ফিল্ডও লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কোনো অসুবিধা, সেটাতে কোনো প্রবলেম হবে না। তো গ্রাউন্ড আমি বলবো গ্রাউন্ডটাই লিখবে, ঠিক আছে। দেখো এই পরে যেটা আসছি,
দেখ, এটা একটু ভুল হয়ে গেছে বোধহয় বাক্যটা লেখাটা। আমি এটা আমি হতো, আমি হতো, ঠিক আছে, এটা ভুল হয়েছে। আমি তার সাথে সামনাসামনি দেখা করেছিলাম সেদিন, তার মানেটা কি হবে? আমি কে দেখা করেছিল? আমি দেখা করেছিলাম। তাহলে কি হবে বল? দেখা করেছিলাম, তার মানে কি বোঝাচ্ছে? করেছিলাম মিন্স কি? পাস্ট, তাই তো? করেছিলাম মিন্স কি হচ্ছে? পাস্ট হচ্ছে। তো এখানে দেখ, আবার সেই একটা জিনিসেই আমরা চলে এলাম। একটু যদি ইয়ে করিস, নোটিস করিস, তাহলে দেখতে পাবি আমি কাজটা করেছিলাম তার মানে কি? কোনো একটা পাস্টের ঘটনা, যেটা পাস্টেই কমপ্লিট হয়ে গেছে, তাই না? ঠিক সেই রকম এটাও দেখ, একটা এমন একটা ঘটনা বললাম, যেটা আমি বললাম এই যে এই বাক্যটার মধ্যেই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে কোনো একটা ঘটনা মানে এই দেখা করাটা, সামনাসামনি দেখা করাটা, সেটা অলরেডি কিন্তু পাস্টেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা কিভাবে আমরা বলতে পারি? আয়ের পর হ্যাড বসবে, হ্যাভ হ্যাজ তো প্রেজেন্টের ক্ষেত্রে বসে, দেখ হ্যাড বসবে, হ্যাডের পর সামনাসামনি দেখা করা। সামনাসামনি এটাও একটা ফ্রেজ। দেখ সামনাসামনির ইয়েটা কি আছে? ফেস টু ফেস। আচ্ছা, এখানে দেওয়া নেই, সামনাসামনিটা কোনো কারণে অমিট হয়ে গেছে। ফেস টু ফেস, ঠিক আছে, এখানে অ্যাড করে নিবি তোরা যখন খাতায় নোট ডাউন করবি, এটা অবশ্যই লিখে নিবি, ঠিক আছে? লেখা হয়নি, কোনো কারণে মিস হয়ে গেছে। যাই হোক, ফেস টু ফেস এটাও কিন্তু একটা ফ্রেজের মধ্যে পড়ে। তাহলে কি হবে? আই হ্যাড দেখা করার মিট হচ্ছে মিট। মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, করেছিলাম, মিট মেট মেট, থার্ড পার্সন সরি পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা, সেটা হচ্ছে মেট। তাহলে কি হবে? আই হ্যাড মেট হার অথবা হিম, মিট উইথ হিম, সামনাসামনি, ফেস টু ফেস, দ্যাট ডে, সেই দিন, ঠিক আছে? একটু কুচি কুচি ভেঙে ভেঙে লিখতে হবে। প্রথমে যে শব্দগুলো বললাম সেগুলো সিম্পল একটা নর্মাল সেন্টেন্স ছিল, এরপরে তোরা ক্লজ পড়বি, সেটার থেকে অনেক কনজাংশন যোগ করে বাক্য বেড়ে বেড়েই যাবে। তো সেগুলোতে একটু চিন্তা ভাবনা করে আমরা লিখব, ঠিক আছে? আমি তার সাথে সামনাসামনি দেখা করেছিলাম সেদিন, সেদিন কথাটা আমরা যেখানে খুশি ইউজ করতে পারি। যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, সেটা আমরা দ্যাট ডেটাও আগেও বলতে পারি, ঠিক আছে? এটা অতটা বেশি ফারাক নেই। তো এটা তার মানে কি টেন্সে দাঁড়ালো বল? করেছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, তারপরে যেটা আছে দেখ, এই বাবা, আমাদের জীবনে অনেক উত্থান পতন থাকে। উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস, দেখ এটাও কিন্তু ফ্রেজের মধ্যেই পড়ে। এই যে আপস অ্যান্ড ডাউনস অনেক থাকে আমাদের জীবনে, তো অনেক কিছুই ঘটে। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স বলতে চেয়েছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? আমাদের জীবন অনেক উত্থান পতন হলে কী হবে? দেয়ার আর মেনি আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফস, নট লাইফ, লাইফস আমাদের বলেছে যখন, তখন লাইফগুলো অনেকগুলোই জীবন হবে। তাহলে কি হবে? এফটা অমিট হয়ে গেলে ভিইএস হয়ে যাবে, LIVES, লাইফস, ঠিক আছে? তুমি এখন যেতে পারো, এটা একটা শব্দ, এটা একটা বাক্য। সেটা কি ধরনের বাক্য হচ্ছে দেখ, তুমি যেতে পারো। তো এই ধরনের কথাবার্তাগুলো যখন আমরা বলবো, তখন আমরা মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব কিছু কিছু আনতে হবে। তোমার উচিত, তুমি প্রায়শই খেলতে, বা এই যে তোমার অবশ্যই করা উচিত, তুমি আসতে পারো, এরকম ধরনের কথাগুলো যখন হবে, তখন আমাদেরকে কিছু কিছু ভার্ব থাকে, যেগুলোকে মডেল ভার্বও বলবো আর অক্সিলারি ভার্বও বলা যায়। মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, এই জিনিসগুলো ইউজ করা যাবে। তো এখানে আসতে পারো, ঠিক আছে, তুমি আসতে পারো, তো এটা প্রেজেন্ট টেন্স, তো অবভিয়াসলি প্রেজেন্ট টেন্স। তুমি এখন আসতে পারো, দ্যাট সেটা হবে ইউ মে, সরি যেতে পারো, ইউ মে গো নাও। ইউ, তুমি,
তারপরে মে পারো, যেতে পারো, ইউ মে গো নাও। ঠিক আছে, নাওটা তুমি আগেও লিখতে পারো আর পরেও লিখতে পারো। তো তারপরে যেটা আছে, তার কণ্ঠস্বর খুব মিষ্টি, হার ভয়েস ইজ ভেরি সুইট। ঠিক আছে, তার কণ্ঠস্বর খুব মিষ্টি, খুব সুন্দর। তখন আমরা এরকম, এটাও তো সিম্পল প্রেজেন্টই হচ্ছে, মানে কণ্ঠস্বর খুব সুন্দর ছিল বা এরকম তো হতে পারে না, এটা সিম্পল প্রেজেন্টই বোঝায়। তাকে সবাই ভালো করেই চিনত, তাকে সবাই ভালো করেই চিনত, চিনত, দ্যাট মিনস এটা হচ্ছে, এটার মানেই আমরা বুঝতে পারছি এটা একটা পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে কাকে চিনত, তাকে। ঠিক আছে, তাহলে কি হবে, তাকে সবাই ভালো করেই চিনত, তো সেখানে আমরা সে, এখানে তাকে মিনস সে হচ্ছে মেন সাবজেক্ট, তাহলে কি হবে, হি ওয়াজ ওয়েল নোন, মানে ভালো পরিচিতি যাদের থাকে তখন সেটাকে একটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে ওয়েল নন, WELL নোন, KNOWN। ঠিক আছে, নোন কেন, এখানে দেখ কেটা সাইলেন্ট আছে। ঠিক আছে, তাই বানানটাও অনেক সময় ভুল হয়। তো ওয়েল নোন মানে হচ্ছে ভালো পরিচিতি থাকলে তাকে ওয়েল নোন বলা হয়। তাহলে কি হবে, চিত্ত তার মানে পাস্ট, হি ওয়াজ ওয়েল নোন টু অল। ঠিক আছে, তাকে সবাই ভালো করেছিলেন, হি। তাহলে এই ওয়েল নোন কথাটা কী ক্ষেত্রে আমরা ইউজ করি না, ভালো পরিচিতি যাদের থাকে সেই ক্ষেত্রে আমরা এই টার্মটা ইউজ করি, হি ওয়াজ ওয়েল নোন টু অল, সবার। তারপরে যেটা আছে, অনুষ্ঠানটা সন্ধ্যে 6টায় শুরু হবে, শুরু হবে, এখনও শুরু হয়নি, তার মানে কি, এটা ফিউচার বোঝাচ্ছে। ঠিক আছে, এবং দেখ এখানে কি শুরু হবে, অনুষ্ঠান, এক্ষেত্রে একটু বোঝানোর একটু ব্যাপার রয়েছে, অনুষ্ঠান শুরু হবে। ঠিক আছে, অনুষ্ঠানটা তো আর নিজে নিজে শুরু হতে পারে না, অনুষ্ঠানটা কেউ চালনা করবে তবে অনুষ্ঠানটা শুরু হবে, তাই না? তো সেক্ষেত্রে এটা ভয়েসে চলে আসছে মেনলি। তো ভয়েস যখন পড়াবো তখন আবার এই শব্দটাকে আমি আলোচনা করব। তাহলে মেন যেটা হবে সেটা হচ্ছে অনুষ্ঠান, তাহলে দ্য প্রোগ্রাম শুরু হবে, এখানে শ্যাল উইলের মধ্যে কি বসবে, উইল বসবে। তো এক্ষেত্রে একটা বি আনতে হবে, কারণ এটা একটা কোনো একটা কারোর দ্বারা, কোনো সংস্থার দ্বারা অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে, অনুষ্ঠানটা তো আর নিজে নিজে শুরু হয়ে যায় না, সেটা তো নয়। তো তাহলে কি হবে, দ্য প্রোগ্রাম উইল বি স্টার্টেড, শুরু হওয়া, স্টার্টেড, বি যখনই বসবে স্যালের পর বা উইলের পর তখন আবার কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে মেন ভার্বের, উইল বি স্টার্টেড, তারপর অন 6 o'clock ইন দ্য ইভিনিং, অথবা 6 PM, অন 6 PM। ঠিক আছে, তো এই কিছু কিছু ক্ষেত্রে এই যে 6 o'clock শুনেছিস তোরা আগেও শুনিস, ও ক্লক, CK, ইন দ্য ইভিনিং। ওকে, তো এরকমভাবে আমাদেরকে অনেক বাক্য থাকবে যেগুলো আমাদেরকে নিজেদেরকে করতে হবে, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য আজকে করালাম। এবার দেখ যেটা আছে, ইন্ট্রোডাকশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ফর্ম করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ফর্ম করতে গেলে আমাদের অনেক জটিলতা আসে, যেটা আমরা নর্মাল বাক্য যখন আমরা ফর্ম করি, ট্রান্সলেট করি, তখন আমাদের যেটা প্রবলেম হয় তার থেকে অনেক বেশি প্রশ্নবোধক যখন শব্দ আমরা ফর্ম করি তখন আরও বেশি কষ্ট হয়, আমাদের বেশি গুলিয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমি একটা সেন্টেন্স ফর্মেশন দিয়ে দিয়েছি। অনেক রকমভাবে সেন্টেন্স ফর্মেশন হতে পারে, যেমন এইসবের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেভাবে হয়, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও হতে পারে। তো এই সেন্টেন্স ফর্মেশনের ব্যাপারটা কী হবে, ভার্বটা আগে থাকবে, দেখ ভার্ব আগে থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টটা পরে হয়ে যাবে, ভার্বটা আগিয়ে যাবে।
ঠিক আছে, এটা একটা উপায় হতে পারে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকবে টেন্স ওয়াইজ, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে বলতে ভুলে গেলাম, জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু মাস্ট। জিজ্ঞাসা চিহ্ন যদি না দাও, ট্রান্সলেশন যদি ইন্টারভিউ সেন্টেন্স থাকে, পুরো কিন্তু জিরো হয়ে যাবে। এটা ছাড়া কিন্তু কোনো গতি নেই, এটি ঠিক রাখতেই হবে, এটা এবং ভার্বটা যেটা মেন ভার্ব। ঠিক আছে, মেন ভার্বের ফর্মটা দেখবে তোমাকে। তার মোটপাট পুরো জিনিসগুলো যেগুলো থাকবে এই সেন্টেন্স ফরমেশনের যে সূত্রগুলো দুটো আছে সেটা তোরা ফলো করবি। দেখ এক্সাম্পল 1 দিয়েছি, এটা আমরা পরে আবার ডিটেলে আলোচনা করব। এক্সাম্পল 1 দেখ, আই এম রং, আমি ভুল। কোন একটা কাজ করেছিস, তুই বলছিস আই এম রাইট বা আই এম রং, তার মানে কি, আমি তো একটা সিম্পল কথা বলছিস আমি ভুল। ঠিক আছে, এটা রাইট বললেই বেশি ভালো হয়, আমি ভুল। ঠিক আছে, তো এটা একটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তুই নিজে মানছিস সেটা। তো এটা তাহলে কি হবে, এটাকে যদি আমি নাবাচক করি, আই এম নট রং, আমি ভুল নই, আমি ভুল নই সেটা তুই বলছিস, সেটা নেগেটিভে। আগে ভালো করে বোঝ কি কথাটা বলছে, এবং সেটাকে যদি নাবাচক করিস সেটা কি হবে, আমি ভুল বা আমি ঠিক। ধর এটা রঙের বদলে যদি রাইট থাকতো, আই এম রাইট, আই এম ওকে, আই এম ফাইন, আমি ঠিক আছি, এটা যদি বলতাম, আই এম রাইট যদি বলতাম, আমি ঠিক, তাহলে সেটা নাবাচক করলে কি হবে, আই অ্যাম নট রং, আই অ্যাম নট রাইট, এরকমভাবে কথাগুলো হতো। আই অ্যাম নট ওকে, আই অ্যাম নট ফাইন, এরকম টাইপের কথাগুলো হতো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এবার এই শব্দটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তখন কি দাঁড়াবে, আমি কি ভুল, অ্যাম আই রং, আমি কি ঠিক, তাহলে কি হবে, অ্যাম আই রাইট। তাহলে দেখ এখানে এই ফর্মটা চলে আসছে। এই প্রথমে দেখ, ওই জন্য এক্সাম্পল 1 দিয়ে রেখেছি আমি তোদের বোঝার সুবিধার জন্য, এক্সাম্পল 1। ঠিক আছে, মানে এই ফর্মটা অনুযায়ী এইটা বসছে। এবার দেখ এক্সাম্পল 2 যেটা আছে, এক্সাম্পল 2টা দেখ, যেটা আছে সেটা হচ্ছে, এটা এ দিয়েছি, এক্সাম্পল 2 এরই আরেকটা পোর্শন, আরেকটা ভাগ বলতে পারি। এটা হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক শব্দ। তাহলে এটাকে যদি আমি না বাচক করি, তাহলে ডিডের পর প্লেন নট বসে যাবে, ইউ ডিড নট ডু দ্য ওয়ার্ক, ইউ ডিড নট ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ডু একটা আসছে মানছি, কিন্তু এখানে দেখ ডিড যেটা সেটার সাথে কিন্তু নট যোগ হচ্ছে। ঠিক আছে, যেহেতু নাবাচক শব্দ ডু দ্য ওয়ার্ক। এবার এটাকে যদি আমি ইন্টারভিউ সেন্টেন্স যাই, তো ইউ ডিড দ্য ওয়ার্ক, ইউ ডিড নট ডু দ্য ওয়ার্ক, তো এখানে নটটা তো অমিট হচ্ছেই। ইন্টারভিউ সেন্টেন্স যখন করবি শুধু ডিডটা আগেই যাবে, এই জায়গায় বসে যাবে। দেখ ডিডটা আগে হয়ে গেল, ইউটা এখানে বসে গেল, ডুটা নিচের বসে গেল, দ্য ওয়ার্ক। দেখ জিজ্ঞাসা চিহ্ন মাস্ট, এক্ষেত্রেও যেমন জিজ্ঞাসা চিহ্ন হয়েছিল এক্ষেত্রেও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। ঠিক আছে, তো এবার কিছু কিছু শব্দ থাকে যেটা নেগেটিভ অথচ ইন্টারোগেটিভ থাকে, নেগেটিভ থাকবে অথচ ইন্টারোগেটিভ থাকবে। কেমন কথাটা হবে, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। এটা এই নেগেটিভ শব্দটা কি হলো না, আমি কাজটা করিনি, এটা হলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হলো আমি কি কাজটা করেছি। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ দুটো মিলিয়ে হলে কি হবে, আমি কি কাজটা করিনি। ডিড ইউ নট ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করনি। মানে এইরকমভাবে যদি বলি, নেগেটিভ আর ইন্টারোগেটিভ মিলিয়ে যদি বলি, তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে, সেটা আরও একটু কমপ্লিকেটেড ব্যাপার, খুব কমপ্লিকেটেডও নয়। ডিড ইউ নট ডু দ্য ওয়ার্ক হয়ে যাবে সেটা। তো আপাতত এটাই তোমরা জেনে রাখো, পরে যখন ক্লাসগুলো নেবো তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো তারপরে যেটা আসছি দেখো, এটা পাস্ট ফর্মে দেখিয়েছিলাম, তো এটা যেমন বললাম পাস্ট টেন্স ওয়াইজ যেমন বি ভার্বটা চেঞ্জ হতে থাকবে। দেখ এবার বি এর দিকে কী ছিল, রাম রাইটস দ্য লেটার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, রাম একটা চিঠি লিখেছিল বা চিঠিটা লিখেছিল, সে রাম চিঠিটা লিখেছে বা লিখছে, লেখে, রাম চিঠিটা লেখে। ঠিক আছে, দ্য রাইটস দ্য লেটার বলতে ওটাই তো বোঝায়। তাহলে কী হবে, রাম চিঠি লেখে না, রাম ডাজ নট রাইট দ্য লেটার। ডাজ নট কেন, অলরেডি আগে মেনশন করলাম, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার 2 এর পর ইএস বা এস যোগ হয়।
ডাস হয়ে গেল। নেগেটিভ সেন্টেন্স। তো এবার দেখ, যখন ইন্টারোগেটিভ করবো, প্লেন যখন ইন্টারোগেটিভ করবো তখন নটটাকে আমরা কেটে দেবো। যাদের প্রথমেই ইন্টারোগেটিভ এই ফর্ম থেকে ডিরেক্ট এই ফর্মে আসতে প্রবলেম হবে তারা কিন্তু আগে নেগেটিভ করবি, সেখানে তোদের সুবিধা হবে। এখানে কি হবে, নেগেটিভ আমরা করতে পারবো। অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করাটা অনেক সোজা, কিন্তু এবার নেগেটিভের ক্ষেত্রে যখন ইন্টারোগেটিভ করবো তখন নটটাকে আগে অমিট রাখবো, একটু ঢেকে রাখবো। এবার ডাজটা আগিয়ে যাবে, রামটা পরে যাবে। দেখো ডাজটা আগিয়ে গেছে, তারপরে রাম রাইট দ্য লেটার। এক্ষেত্রে যেহেতু ডাজটা হয়ে গেছে, রামের পর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে যখন ডুয়ের পর ইয়েস বসে গেছে, তখন আর রাইটটা কিন্তু আর রাইটস হবে না, প্লেন রাইট রাইটই বসে যাবে। আর কোনটা ম্যান্ডেটরি না, এটা অবশ্যই দিতে হবে। বোঝা গেল? দেখো নিজেরা প্র্যাকটিস করবে, এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝালাম বললাম, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম হয় পরের ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। আপাতত তোমরা এই যে প্রথমে একটা নতুন টার্ম বললাম, ফেস টু ফেস, মুখোমুখি, তো এই জিনিসটাও একটু অ্যাড করে নিবি। এটার মধ্যে একটু অ্যাড করে নিবি, ইম্পর্টেন্ট যে ফ্রেজগুলো আছে সেটার মধ্যে, ওটাও খুব আমরা কাজে লাগে। ওটা ক্যাটস অ্যান্ড ডগসরা লাগে, মুষলধারে বৃষ্টি পড়ছে, ক্যাটস অ্যান্ড ডগসরা তখন খুব ইউজ হয় আজকাল। নাওএডেজ, জীবন মৃত্যু, এগেন অ্যান্ড এগেন, এই কথাগুলো কিন্তু প্রায় আমরা হামেশা ইউজ করি। তো এই ইউজগুলো আমরা করব, এক্সিকিউট করব বাক্যের মধ্যে এবং করব। ঠিক আছে, আমাকে প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হবে। তো সেন্টেন্স ফরমেশন না হলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোদের নোটসও দেওয়া আছে, যাদের প্রবলেম হয়েছে, যারা এখনও লিখিসনি, যে ফর্মগুলো ট্রান্সলেশনগুলো আমি করে দিলাম, তো তাদের জন্য আনসারও দিয়ে রেখেছি, আনসারগুলো করে নিবি। সিম্পল ফিউচার হবে, এটা লেখা হয়নি, এটা একটু লিখে নিবি। ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাস এখানেই এন্ড করছি।